আমাদের বিমা নিয়ন্ত্রণ আর উন্নয়ন সংস্থা, তাদেরও যথেষ্ট দুর্বলতা এখানে ছিল। যারা এই লুটপাটগুলো করে কোম্পানিগুলোকে দেউলিয়া করে ফেলেছে, যে বাংলাদেশের এই যে শেয়ার মার্কেটটা, এটা আসলে এখনো গ্যামলিং এর পর্যায়ে চলছে। তাদের কোনো অস্তিত্ব নেই, অথচ তাদের শেয়ারের মূল্য এত বেশি, কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে না। আপনি তারও দেখবেন সেই কোম্পানিগুলোর শেয়ার প্রাইস কিন্তু অনেক। আসসালামু আলাইকুম। দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট ল ফার্ম আয়োজিত ল অ্যান্ড ইকোনমি শোতে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রণ। দর্শক, আজকে আমরা বীমা খাত নিয়ে কথা বলতে চাই, এই জন্য আমাদের সাথে রয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালালুল আজিম। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি যে আমাদের পুঁজিবাজার সবচেয়ে বড় খাত কোম্পানির হিসাবে, কোম্পানি সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় খাত হচ্ছে বীমা খাত। প্রায় 60টির মতো প্রতিষ্ঠান রয়েছে এই খাতে। তো একটু জানতে চাই যে আহ, অনেকেই বলছেন যে এই খাতে একটা নীরব লুটপাট হচ্ছে। এটা নিজেই বলছে যে 32টি বীমা কোম্পানি ঝুঁকিপূর্ণ। তো আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই শুরুতেই। না, আমার পর্যবেক্ষণও এর থেকে ভিন্ন না। কারণ আমরা যে তথ্যগুলা পাই এবং এখনো দেখছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আসছে যেগুলো, যে আমাদের অনেক বীমা কোম্পানি, বিশেষত জীবন বীমা কোম্পানির কথাগুলো যদি বলি, তারা দাবি পরিশোধ করছে না বা দাবি পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলেছে। সর্বশেষ যে ফিগারটা আমি দেখেছিলাম পত্রিকায়, তাতে জীবন বীমা কোম্পানি সম্পর্কে যে রিপোর্টটা ছিল, প্রায় 4,500 কোটি টাকার বীমা দাবি পরিশোধ হচ্ছে না, গ্রাহকরা টাকা পাচ্ছেন না, এবং গ্রাহকদের সংখ্যা প্রায় 10 লক্ষের মতো। এটা বাস্তব সত্য। এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু লুটপাটের কারণে। এবং এটা আপনার নীরব লুটপাট বলেছেন, কিন্তু আসলে এটা নীরব লুটপাট ছিল না, আচ্ছা। এটি তো সরব লুটপাটই ছিল। আচ্ছা। এখন সেই সমস্ত কোম্পানিগুলো মালিক পক্ষ, অথবা কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্ট মালিক পক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে মালিক পক্ষ এবং ম্যানেজমেন্ট একত্রিত হয়েই কাজগুলো করেছে, যার ফলে সেখানে এই কোম্পানিগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেন, পরিচালনা পর্ষদ বলেন, তারা যেরকম এর সাথে জড়িত ছিল, একইভাবে এইটা যে দেখভাল করার দায়িত্ব যাদের ছিলেন সরকারের পক্ষ থেকে, আমাদের বিমা নিয়ন্ত্রণ আর উন্নয়ন সংস্থা, তাদেরও যথেষ্ট দুর্বলতা এখানে ছিল। আচ্ছা। অন্যথায় এটা হতে পারতো না। হুম। কাজে আমি এটাকে নীরব বলবো না, এটা সরবই ছিল। আচ্ছা। কিন্তু কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এগুলোকে থামানোর জন্য। এবং এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখছি না, যে যারা এই লুটপাটগুলো করে কোম্পানিগুলোকে দেউলিয়া করে ফেলেছে, গ্রাহকের দাবি পরিশোধ হচ্ছে না, সেখানে যে কঠোর পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেটারও কোনো দৃশ্যমান কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমি মনে করি যে এই কোম্পানিগুলো যারা দাবি পরিশোধ করছে না বা সক্ষমতা হারিয়ে ফেলেছে, এর জন্য যারা দায়ী, তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা, এবং তাদের অন্যান্য ব্যক্তিগত সম্পত্তি এগুলোকে জব্দ করে বিক্রি করে গ্রাহকের দাবিটা পরিশোধ করা উচিত। হুম, হুম। এবং পাশাপাশি যে কোম্পানিগুলো দাবি পরিশোধ করতে পারছে না, তারা ইতিমধ্যেই অনেক দায় সৃষ্টি করে ফেলেছে বাজারে। এখন তাদেরকে যতক্ষণ পর্যন্ত বিমা দাবি পরিশোধ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে নতুনভাবে পলিসি বিক্রি করার অনুমতিটা বন্ধ করা উচিত। কারণ তারা আগের দায় মেটাতে পারছে না, আবার নতুন করে দায় সৃষ্টি করছে। ভবিষ্যতে এটা আরো জটিল আকার ধারণ করবে বলে আমি মনে করি। অবশ্যই। আমরা পুঁজিবাজারে দেখতে পাচ্ছি বীমা খাত যেন একটা ম্যাজিক। হ্যাঁ, আমরা দেখছি যে ব্যাংকিং খাতের অনেক কোম্পানি কিন্তু দুর্বল অবস্থায়। তো তাদের প্রাইসের দিকে তাকালে বোঝা যায় যে ব্যাংকটি দুর্বল। সেই সাথে আমরা জানি 5টি ব্যাংক কিন্তু মার্জারও হয়েছে এবং সেগুলোর শেয়ার মূল্য শূন্য হয়েছে, আমরা সবই জানি। কিন্তু যদি বলছিলাম বীমা খাতের একটা উল্লম্ফন আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে। তো আপনি যদি বলছেন তাদের তো আসলে অনেক বীমা কোম্পানি ডিলিস্ট হওয়ার মতো পর্যায়ে চলে গিয়েছে। তো এই যে একটা অবস্থা, আহ, পুরো রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি না বীমা খাতের শেয়ারের প্রাইসে, পুঁজিবাজারে। কিভাবে দেখেন বিষয়টিকে? আমি এখানে প্রথমত, যদি বিমা কোম্পানিগুলোর কথা বলেন, আমরা যদি আমাদের কোম্পানিগুলোর কথা বলি, আমাদের কোম্পানি ধারাবাহিকভাবেই ভালো ব্যবসা করে আসছে এবং ধারাবাহিকভাবে ক্রমবর্ধমান হারে ডিভিডেন্ড দিচ্ছে। এবং আপনি জানেন যে জীবন বীমা কোম্পানিতে ডিভিডেন্ডের পাশাপাশি গ্রাহককে পলিসি বোনাস দিতে হয়।
সেটাও আমরা প্রতিনিয়তই প্রতি বছরই ক্রমবর্ধমান হারে দিচ্ছি। প্রগতি লাইফ তো এরকম ইন্স্যুরেন্স। কিছু কোম্পানি আছে যাদের শেয়ারের মূল্য একটা পর্যায়ে গিয়ে দাম বাড়ার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। ভালো ডিভিডেন্ড দিলে দাম বাড়বে। যদি ব্যবসায়িক সাফল্য হয়, স্বাভাবিকভাবে খরচ কম করে যদি ব্যবসা করা হয়, তো সেখানে শেয়ার হোল্ডারের বেনিফিট পাবেন, সেটা লজিক্যাল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি এই শেয়ার মার্কেটের কথা বলেন, এটা আমি যতটুকুই ব্যবসা প্রশাসনের একজন ছাত্র হিসাবে যদি মনে করেন, এটা আমি থিওরিটিক্যালি যা বিদ্যা শিক্ষার মাধ্যমে অ্যানালিসিস করে আমি পাই না। অনেক সময় আমাদের কোম্পানিরও দাম, শেয়ারের দাম বাড়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করে এমডি হিসাবে যে কেন বাড়ছে, আমি কিন্তু তখন কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাই না যে কেন বাড়ছে। তো আমার ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশের এই যে শেয়ার মার্কেটটা, এটা আসলে এখনো গ্যামলিং এর পর্যায়ে চলছে। আচ্ছা। তা না হলে আমি নাম বলবো না, কয়েকটা কোম্পানি যাদের অস্তিত্ব নেই আমি চিনি, জানি তাদের সম্পর্কে, তাদের কোনো অস্তিত্ব নেই, অথচ তাদের শেয়ারের মূল্য এত বেশি যে এটা চিন্তাই করা যায় না। আপনি যদি এই ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলেন, যে কোম্পানি বিমা দাবি পরিশোধ করতে পারে না, যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে না, আপনি তারও দেখবেন সেই কোম্পানিগুলোর শেয়ার প্রাইস কিন্তু অনেক। তো এইটা আমার মনে হয় একটা কারসাজির মাধ্যমেই করে, যে চক্রটা করে তারা এখনো এটা চালিয়ে যাচ্ছে, যার ফলে আপনি শেয়ার প্রাইস দিয়ে একটা কোম্পানিকে মূল্যায়ন করা, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য ঠিক প্রযোজ্য না আর কি। আচ্ছা আচ্ছা। অনেক চিন্তা ভাবনা করি এখানে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা দরকার, কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়েই করা উচিত, গ্যামলিং এ যাওয়া উচিত না বলে আমি মনে করি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অস্তিত্বহীন অনেক বীমা কোম্পানি পুঁজিবাজারে একটা ভালো দরে লেনদেন হচ্ছে, একটা ভালো ওঠানামা আমরা প্রাইসে দেখতে পাচ্ছি। তো একটু জানতে চাই, পুঁজিবাজারেই আহ অনেক বীমা কোম্পানিকে নিয়ে এরকম বলা হয় যে চেয়ার টেবিল সেক্টর। যদিও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মতো অনেকগুলো ভালো কোম্পানি এই সেক্টরে আছে, কিন্তু সার্বিকভাবে সেক্টরকে চেয়ার টেবিল সেক্টর বলে ফান করা হয় আমাদের পুঁজিবাজারে। কিভাবে দেখেন বিষয়টিকে? প্রথমত আমি একটু আপনার এই জায়গাটায় একটু যুক্ত করি, আসলে নাম সর্বস্ব ঠিক না। প্রতিষ্ঠান আছে, আচ্ছা তাদের অফিস টফিস পাবেন, আচ্ছা কিন্তু তাদের সেই ব্যবসায়িক সাফল্যটা নেই। আচ্ছা আচ্ছা। তাদের ব্যবসা বৃদ্ধি হচ্ছে না, লাইফ ফান্ড কমে যাচ্ছে, দাবি পরিশোধ করছে না, ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে না, অর্থাৎ পারফরমেন্স খুবই খারাপ। কিন্তু সেই ধরনের কোম্পানিরও শেয়ারের দাম অনেক বেশি দেখবেন আপনি। আবার পাশাপাশি আরেকটা জিনিস আছে যে সরকার যখন বীমা কোম্পানির পারমিশন গুলো দেয়, হুম, তখন কিন্তু একটা শর্ত থাকে হুম, যে 3 বছর পরে তাদেরকে পাবলিক ইস্যুতে যেতে হবে। কিন্তু আমরা সরকারি দুটো যদি বাদ দেন, 80টা কোম্পানির ভিতরে আমরা অনেক কোম্পানি এখন পর্যন্ত আমরা শেয়ার মার্কেটে আসিনি। তার মানে তারা এলিজিবল হতে পারছে না, এমন অবস্থা, তাই তো? তারা এলিজিবল হতে পারছে না। তো তার মানে কি, তারা তাদের এই সেই সক্ষমতাটা নাই। হুম, যে শর্তে তারা কোম্পানিগুলো নিয়েছিল যে 3 বছর পর তারা আসবে, এবং যে শর্ত ফুলফিল করে আসতে হয়, যেমন প্রফিট করতে হবে, আরো কিছু কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কিন্তু তারা মানতে ব্যর্থ হয়েছে, যার ফলে তারা আসতে পারছে না। তো সেই এটাও একটা কারণ আছে যে আপনি যেটাকে বলেন চেয়ার টেবিল, তার মানে কি তাদের তো কিছুই নেই আর কি। হ্যাঁ। আর আমি প্রথমে যেটা বললাম যে ব্যবসায়িক দিক দিয়ে তো একদম অস্তিত্ববিহীন না, অস্তিত্ব আছে কিন্তু পারফরমেন্স খুবই খারাপ। তারপরেও দেখা যায় যে তাদের শেয়ারের দাম অনেক বেশি, এবং অনেক সময় এটা ফ্লাকচুয়েট করে, ভালোর দিকে যায়। এই সেন্সে আপনি বলতে পারেন হয়তো বা যে চেয়ার টেবিল বলে মানুষ যেটাকে, আচ্ছা এই সেন্সে হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা। আমরা দেখি যে পার্শ্ববর্তী দেশ ভারতে বীমা পলিসি কিন্তু অনেক জনপ্রিয়। খুব বেশি কোম্পানি না, বীমা কোম্পানি না, কিন্তু ঘরে ঘরে আসলে আমরা দেখি যে আহ, বীমা গ্রাহক রয়েছে। তো আমরা কেন অতটা পিছিয়ে? আর আমাদের কোম্পানির সঙ্গে এতগুলো কেন, প্রায় 80টার মতো অথবা 80টার অধিক? আপনি প্রথম যে কথাটা বললেন, হ্যাঁ, প্রথম যে কথাটা বললেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, আমরাও সবসময় উদাহরণটা দিয়ে থাকি। ভারতে যখন 95 সালের আগে কোনো প্রাইভেট সেক্টর মানে ফরেন কোনো ইনভেস্টমেন্ট অ্যালাউ করা ছিল না, অর্থাৎ প্রাইভেট সেক্টরটা সেইভাবে ওপেন ছিল না, মূলত সরকারি প্রতিষ্ঠানগুলোই বীমা ব্যবসা করতেন। তারপরও দেখা গেছে যে ওখানে আপনি নাম শুনে থাকবেন
এলআইসি তাদের বাংলাদেশেও তাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানি করেছে। এলআইসি অফ ইন্ডিয়া একটা বিরাট কোম্পানি। আমার সৌভাগ্য হয়েছিল তাদের প্রধান অফিস পরিদর্শন করার বেশ আজ থেকে 14-15 বছর আগেই। তখনই আমি দেখেছি যে একটা সরকারি প্রতিষ্ঠান হলেও আপনি এখানে বুঝতে পারবেন না সম্পূর্ণ বহুজাতিক কোম্পানির অফিসগুলোতে যে পরিবেশ বিদ্যমান, আমি এক্স্যাক্টলি সেই পরিবেশ দেখেছি। এবং তারা আজ থেকে 14-15 বছর আগে আমি দেখেছি সম্পূর্ণ ডিজিটালাইজড। হুম, হুম। এবং তাদের যে সম্পদ, ইন্ডিয়ার অনেক বড় বড় শহরে দেখবেন তাদের অনেক উচ্চ বিল্ডিং এ দেখবেন এলআইসির সাইনবোর্ড দেখতে পাবেন, অর্থাৎ তাদের বিল্ডিং এটা। জি। তারা যেভাবে বীমা সুবিধাটা মানুষকে দিয়েছে, যেভাবে বীমা সম্পর্কে প্রচারণা চালিয়েছে, এর ফলেই কিন্তু যখন প্রাইভেট সেক্টর ছিল না তখনও যথেষ্ট সাকসেসফুল ছিল। পরবর্তীতে যখন প্রাইভেট সেক্টরকে অ্যালাউ করলো, প্রাইভেট সেক্টরকে অ্যালাউ করার সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট যে স্ট্র্যাটেজি নিয়েছে, সারা দুনিয়ার অত্যন্ত নাম করা জাতীয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তারা পারমিশন দিয়েছে, এককভাবে দেয়নি। ইন্ডিয়ার আবার জায়ান্ট কোম্পানির সাথে তাদেরকে জয়েন্ট ভেঞ্চার করতে হয়েছে। আচ্ছা। এই যে স্ট্র্যাটেজি ছিল, দ্যাট ওয়াজ দ্য সাকসেসফুল স্ট্র্যাটেজি। হুম, হুম, হুম। সারা দুনিয়ার নাম করা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্ডিয়ার স্থানীয় সব বড় বড় কোম্পানির সাথে যৌথ উদ্যোগে যখন আসছে, তখন তারা এই যে মানুষের বিশ্বাস, যেমন আমি যদি বলি টাটা সাথে এআইজি আসছিল, যে টাটার কিন্তু একটা যথেষ্ট সুনাম ইন্ডিয়াতে আছে। তো এই যে টাটার প্রতি আস্থা আছে মানুষের, প্লাস বিদেশি একটা কোম্পানি মিলে যে মানুষের যে আস্থা ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি, সেটা কিন্তু তারা প্রথম থেকেই পেয়েছে। এবং আচ্ছা। টেকনোলজির সুবিধা তারা বিদেশ থেকে এনেছে, তারা অ্যাকচুয়াল সুবিধাটা এনেছে, সব এনে প্রফেশনাল ওয়েতে তারা ভারতে ইন্স্যুরেন্স সেক্টরটাকে প্রসারিত করেছে। আচ্ছা। পক্ষান্তরে যদি আপনি বাংলাদেশের ব্যবস্থা দেখেন, বাংলাদেশে কিন্তু এটা হয়নি। আমি বললে হয়তো খারাপ বলা শোনা যা, তবে এইটুকু ভদ্রভাবেই বলি, যাদের ইন্স্যুরেন্স সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, বিভিন্ন কারণে রাজনৈতিক বিবেচনায় তাদেরকে বীমা কোম্পানির লাইসেন্স দেওয়া হয়েছে। তারা জানেই না যে অন্য একটা ব্যবসার সাথে এই ব্যবসাটা একরকম না। এমনকি সাধারণ বীমা হলেও সাধারণ বীমা ব্যবসার সাথেও জীবন বীমার ব্যবসার কিন্তু অনেক পার্থক্য আছে। আচ্ছা। আচ্ছা। আমরা জীবন বীমা কোম্পানিগুলোকে বলি যে 7 ইয়ার্স ইজ আ হানিমুন পিরিয়ড, আচ্ছা। অর্থাৎ এই 7 ইয়ার্সে আগে ব্রেক ইভেন আসতে পারবে না একটা জীবন বীমা কোম্পানি। আচ্ছা। কিন্তু আমরা এখানে দেখলাম যারা আসছে এই কোম্পানিগুলা, তারা আসছেই লুটপাটের নিয়ত নিয়ে, আচ্ছা। যে আমরা আসবো, এই 7-8 বছর টাকার ইনফ্লো হবে, একটা সময় টাকাগুলো মেরে নিয়ে আমরা চলে যাব। তো যার ফলে আমি মনে করি আপনি যে স্ট্র্যাটেজিতে আসলে প্রাইভেট সেক্টরকে অ্যালাউ করা উচিত ছিল, সেটা আমরা বাংলাদেশে করিনি। ফিজিবিলিটি স্টাডি করে দেখা উচিত ছিল যে বাংলাদেশে অর্থনীতিতে, বাংলাদেশের লোক সংখ্যা সব মিলিয়ে আসলে কয়টা বীমা কোম্পানি এর জন্য প্রযোজ্য। আমরা সেটা না করে, এখানেও যদি আমি ইন্ডিয়ার উদাহরণ দিই, এত বড় দেশ ইন্ডিয়া, এত বড় ইকোনমি, সেখানে মাত্র 52টা কোম্পানি, অথচ আমাদের দেখে 82টা কোম্পানি। কাজে অনেক বেশি কোম্পানির পারমিশন দেওয়া হয়েছে। আদৌ প্রয়োজন আছে কিনা সেটা দেখা হয়নি। এই কোম্পানিগুলো পরিচালনা করার জন্য দক্ষ পেশাজীবী আছে কিনা সেটা দেখা হয়নি। যে কারণে এখন দেখবেন অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে যে যোগ্যতা সম্পূর্ণ এমডি থাকার কথা সেটা নেই। তাহলে একটা কোম্পানি যিনি পরিচালনা করবেন, তিনি একটা অযোগ্য লোককে দিয়ে যদি আপনি কোম্পানি পরিচালনা করেন, তাহলে সেই কোম্পানি কিভাবে ভালো করবে? তা এইটাও একটা ব্যাপার আছে। আমি এমডির উদাহরণ দিয়ে বললাম, কিন্তু এমডির নিচেও তো কিছু টেকনিক্যাল পজিশন আছে। যেমন আপনি দেখবেন বীমা কোম্পানিগুলোর জন্য আন্ডার রাইটিং একটা স্পেসিফিক একটা প্রফেশন, এর জন্য আলাদা একটা স্কিল দরকার হয়। অ্যাকচুয়ারি সম্পর্কে আপনি জানেন যে অ্যাকচুয়ারি ছাড়া জীবন বীমা কোম্পানি চলতে পারে না। বাংলাদেশে মাত্র একজন প্র্যাকটিসিং অ্যাকচুয়ারি, আর 2জন পার্ট টাইম কাজ করে বিদেশ থেকে। বাংলাদেশে অ্যাকচুয়ারি লেখাপড়া করার কোনো সুযোগ নেই, অ্যাকচুয়ারি হওয়ার কোনো সুযোগ নেই। যারা বিদেশে করে তারা এই দেশে কেউ আসে না, কারণ সেইভাবে তারা সম্মানী পায় না। তারপর আপনার ক্লেমস একটা স্পেশালাইজড এরিয়া, রিইন্স্যুরেন্স একটা স্পেশালাইজড এরিয়া। তো এগুলার তো কোনো লোকজন নাই, একটা কোম্পানি কিভাবে আপনার চালাবেন? পাশাপাশি সেলসের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনটা আমরা ব্যবহার করে থাকি, এই সেলস ফোর্সও আমার দৃষ্টিভঙ্গিতে একটা বেশিরভাগ অংশই হলো অজ্ঞ, তারা বীমা সম্পর্কে কিছুই জানে না। এবং আমরা এই কোম্পানিগুলো তাদেরকে যে
বীমা সম্পর্কে প্রফেশনাল হিসেবে তৈরি করব, আমার জানা মতে বাংলাদেশে 2-3টা ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া কারো কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই, ট্রেনিং সেন্টার নাই। তো এই যে প্রফেশনাল লোকজনের অভাব, পাশাপাশি এই যে বীমা দাবি আপনি পরিশোধ করছেন না, যার ফলে প্রতিনিয়তই আপনি আস্থা হারাচ্ছেন এই বীমার প্রতি মানুষের। এর পাশাপাশি যে জিনিসগুলো করা দরকার ছিল, যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেহেতু আনপ্রফেশনালি দাঁড়াইছে, যার ফলে আমরা এত বেশি খরচ করি ব্যবসা সংগ্রহের জন্য, এই জন্য কোয়ালিটি ব্যবসা আমাদের আসে না, আর ব্যবসা সংগ্রহে আমাদের সব টাকা চলে যায়। যার ফলে যে আমরা যে প্রচারণায় কিছু অ্যাক্টিভিটিস করব, আমরা যে পত্রপত্রিকায় টেলিভিশনে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দিব মানুষকে বীমা সম্পর্কে, সেই পয়সার আমাদের বেশিরভাগ কোম্পানির নাই। তো এই সব কারণ মিলিয়ে কিন্তু আজকে বাংলাদেশের বীমা সেক্টর এত বেহাল অবস্থা। আমি মনে করি এই সেক্টর অত্যন্ত সম্ভাবনাময় সেক্টর, বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা এটা রাখতে পারে। আপনার পার্শ্ববর্তী দেশে দেখেন পেনিট্রেশন 4%, আমরা তার থেকে 10 ভাগের কম। তো এইটা যদি আমরা সেই পর্যায়েও নিতে পারি, তাহলেও ইকোনমিতে যথেষ্ট ভালো ভূমিকা রাখতে পারি। পাশাপাশি জীবন বীমার জন্য এমপ্লয়মেন্ট জেনারেশন একটা বড় খাত রয়ে গেছে, যা আমরা প্রচুর বেকারকে এই খাতে নিয়োগ করার সুযোগ আছে, এবং আমাদের এই অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে মানুষের জান মালের বলেন যে ঝুঁকিটা, এই ঝুঁকিটাকে আমরা কিন্তু অনেক কমিয়ে আনতে পারি। মানুষের জীবন, সে ব্যবসায়ী করুক বা আমরা এমনি লাইফের কথা বলি, যে এখানে ঝুঁকি আছে, ঝুঁকি আমরা থামাইতে পারবো না। যেমন আমি বলি যে দেখেন, ছাতা কিন্তু বৃষ্টি থামাইতে পারে না, কিন্তু বৃষ্টিতে আপনি মুভ করার ক্ষেত্রে সহযোগিতা করে। আমরা মৃত্যু থামাইতে পারবো না, আমরা অ্যাক্সিডেন্ট থামাইতে পারবো না, অসুখ বিসুখ থামাইতে পারবো না, আমরা ফ্যাক্টরির আগুন থামাইতে পারবো না, কিন্তু যেই ঘটনাগুলো ঘটতে পারে, ঘটে যাওয়ার পরে একটা মানুষ যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, সেই ক্ষতি পুষায় দেওয়ার মেকানিজম হচ্ছে বীমা। কাজেই এটা প্রয়োজন এবং বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখতে পারে, কিন্তু এই পেশাটাকে, এই খাতটাকে যেভাবে ডেভেলপ করা দরকার ছিল, আমরা সেইভাবে ডেভেলপ করতে ব্যর্থ হয়েছি। পাশাপাশি এখনো আমি তেমন কোনো উদ্যোগ দেখি না, যে কি সরকারের তরফ থেকে বলেন, কি আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলেন, যে এই সেক্টরটাকে যে আমরা ভালো করে মানুষের আস্থা ফিরে এনে আমরা কাজ করব, সেটারও কোনো উদ্যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। খুবই দুঃখজনক। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ টানছিলাম, তো তাদের থেকে আসলে কি শিক্ষা নিয়ে আমরা আমাদের বীমা খাতে সংস্কার করতে পারি কিনা, আমরা মার্জার করতে পারি কিনা, যদি দরকার হয় কিছু ডিলিট করতে পারি কিনা, কিভাবে দেখছেন? অবশ্যই আমি মনে করি যে যখন একটা কোনো ধরনের ঘটনা ঘটে যায়, তখন কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিতে হয়। তো এই সেক্টরের স্বার্থে আমি মনে করি প্রথমত নাম্বার কমিয়ে আনতে হবে। আচ্ছা। বীমা কোম্পানির সংখ্যা যদি আপনি কমিয়ে না আনেন, তাহলে এটাকে ভালো করতে পারবেন না। এখন কমিয়ে আনার জন্য বেশ কিছু পদক্ষেপ আপনি বললেন, মার্জার একটা পদক্ষেপ হতে পারে। যারা যে সমস্ত কোম্পানি দেউলে হয়ে গেছে, এটাকে কিভাবে একীভূত করে বা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে, তাদের স্পন্সরদের আদার প্রপার্টির মাধ্যমে এনে গ্রাহকের বীমা দাবিটা পরিশোধ করে আপনি একীভূত একটা কোম্পানি হিসাবে কাজ করা যায় কিনা। আমার জানা মতে ইন্টারিম গভর্নমেন্টের সময় ইডরার চেয়ারম্যান একটা উদ্যোগ নিয়েছিলেন, হয়তো অনেকেই এটা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি উনার দৃষ্টিতে উনি 15টা কোম্পানিকে রেড জোনে ফেলেছিলেন। 15টা কোম্পানিকে বলেছিলেন মধ্যম ঝুঁকির কোম্পানি, আর বাকিগুলোর ওনার দৃষ্টিতে ভালো ছিলেন। সেই হিসাবে উনি এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়েছেন এই বছরের প্রথম দিকে। তো যে 15টাকে উনি রেড জোনে ফেলেছিলেন, উনি চেষ্টা করেছিলেন একটা রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে এই 15টাকে একীভূত করে সরকারের কাছ থেকে কিছু টাকার ব্যবস্থা করা, ডোনার এজেন্সির কাছে টাকা পয়সার ব্যবস্থা করে গ্রাহকের দাবিটা পরিশোধ করে এই 15টাকে একটা কোম্পানি হিসাবে উনাদের কন্ট্রোলে, সরকারের কন্ট্রোলে প্রফেশনালি রান করাতেন, এবং একটা স্টেজে গিয়ে ওনারা হয়তো এটাকে পাবলিকের কাছে বিক্রি করে দিতেন বা প্রাইভেট সেক্টরে চলে আসতে বিক্রি করে দিতেন। তা আমি মনে করি এটা একটা খুব ভালো পদক্ষেপ ছিল। আর যে 15টা আপনার মধ্যম ঝুঁকিতে ছিল, সেই জায়গাটায় ওনার প্ল্যান ছিল যে উনি কঠোর নজরদারি রাখবেন, যাতে এরা খারাপ না হয়, এরা উত্তরোত্তর ভালোর দিকে যায়। তো সেই ক্ষেত্রে কথার কথা, আমি যদি ওনার পদক্ষেপটাও ধরি, 15টা হয়ে যেত একটা, আর বাকি থাকতো আপনার
21টা, তার মানে আপনি 36টা থেকে 22টাতে আসতে পারতেন। আরেকটু যদি ভালো কোম্পানিগুলো আছে, কিছু মিডিয়াম, এই যারা মধ্যম ঝুঁকি, তাদের সাথেও যদি একটা মার্জার করতে পারে, তাহলে কিন্তু সংখ্যা কমিয়ে আপনার বিমার এটা হতে পারে। তাহলে বিমার সংখ্যা কমলে যেটা হবে, এটাকে প্রফেশনালি রান করার মতো কিছু লোক আপনি পাবেন। পাশাপাশি ইডরার পক্ষে নজরদারি করা সহজ হবে, কারণ ইডরার কিন্তু লজিস্টিক সাপোর্ট নাই, লোকজন নেই এতগুলো কোম্পানি দেখান। কিন্তু সংখ্যা কমলে উনি আরো ক্লোজলি নজরদারি করতে পারবেন। আর এই কোম্পানিগুলো যদি ভালো করে, যারা এখানে ইনভেস্ট করছেন শেয়ার হোল্ডার, তারাও কিন্তু বেনিফিট পেতে পারে। কিন্তু এখন কিন্তু তা হচ্ছে না, যে কোম্পানি ডিভিডেন্ড পাচ্ছে না, দিচ্ছে না, তাদের শেয়ার হোল্ডার কিছুই পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওইভাবে বাঁচায় না রেখে আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচায় রাখার কোনো মানে আমি দেখি না। এটা হলো বাস্তবতা। ইমোশন থাকতে পারে, এটা মানুষের জীবন নিয়ে, কিন্তু এটা তো কোম্পানিগুলো নিয়ে একটা ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে এখানে। এই জন্য আমি মনে করি যে অবশ্যই আমরা পার্শ্ববর্তী দেশের থেকে লেসন নিতে পারি, তাদের উদাহরণগুলো আমরা দেখতে পারি, এবং সেইটাকে আমরা বাস্তবায়ন যদি করি সেই আলোকে বাংলাদেশে, তাহলে এই সেক্টরটাকে আমরা আবার ফিরিয়ে আনতে পারবো, এবং ভবিষ্যতে এই সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারবে, যেটা আমরা উন্নত দেশে দেখতে পাই। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করব যে বীমা খাতের সংস্কার হবে। আর আস্থা সব জায়গায় দরকার, ব্যাংকিং খাতে, বীমা খাতে, পুঁজিবাজার সব জায়গায় দরকার। আস্থাটা বৃদ্ধি পাবে। আস্থা বৃদ্ধি পাওয়ার জন্য যা যা করণীয়, সকল স্টেক হোল্ডারকে নিয়ে আসলে সেই কাজগুলো করতে হবে। তো এতক্ষণ বীমা খাত নিয়ে আপনি অনেক ভালো ভালো দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ল অ্যান্ড ইকোনমি শোতে বীমা খাত নিয়ে কথা বলছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালালুল আজিম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম আলাইকুম।